এই চ্যাপ্টারের নাম কি আসলে? মেটাবলিজম। মেটাবলিজম, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম, হাইপোনাট্রিমিয়া। এগুলো সুন্দরভাবে আগে পড়ছিস, তাইলে হ্যাঁ, যে কোনো কারণে সোডিয়াম লস হলে হাইপোনাট্রিমিয়া হবে, যেমন ডায়রিয়া, ভমিটিং, ডায়রিয়া, ভমিটিং, বার্ন, তারপর হচ্ছে তোর বার্ন, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ডায়াবেটিক্স দিলাম, ডায়াবেটিক্স থেরাপি, এগুলো হলো শুধু সোডিয়াম লস হবে। এবার হচ্ছে আর ইউবুলিমিক, ইউবোলিমিকটা কি? এটা সোডিয়াম মানে ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম এবং ওয়াটার দুইটাই তো। মানে এখানে ওয়াটার রিটেনশন অ্যালোন হবে, সোডিয়াম যেমন কি এডিএইচ, এডিএইচে কি সোডিয়াম রিটেনশন হয় না, তাহলে এডিএইচ যদি ইনএপ্রোপ্রিয়েট যদি এডিএইচ সিক্রেশন হয় তখন সোডিয়ামটা রিটেনশন হবে না, শুধু সোডিয়াম, তখন কি হবে, তখন ওই ওয়াটার রিটেনশন শুধু পানি থাকবে, তাইলে তখন এই ভলিউম ঠিকই থাকবে কিন্তু সোডিয়াম থাকবে না। এটা হলো এসআইএডিএইচ বলে, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, এসআইএডিএইচ। এছাড়া হাইপোথাইরয়েডিজম অথবা এক্সেস ওয়াটার যদি খাইস তুই, ঠিক আছে। এরপর হচ্ছে কি হাইপার ভলিউমিক, মানে ভলিউম কম থাকবে, মানে পানির ভলিউম কম থাকবে তো সাথে সোডিয়াম লস হবে, হাইপার ভলিউমিক। এই হাইপার ভলিউমিক ইউভলিউমিক এটি দরকার নেই, এই নামগুলো ভলিউম এটি হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লিভার ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর ক্ষেত্রে হবে, ঠিক আছে। সিকেডি ক্ষেত্রে সিকেডি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস অফ লিভার, নেফ্রোটিক সিনড্রোম, মানে সোডিয়াম রিটেনশন এবং উইথ রিলেটিভলি গ্রেটার ওয়াটার রিটেনশন, হাইপারভলিউমিক। এটি দরকার নাই, শুধু এই নামগুলো এইগুলো মুখস্থ আচ্ছা, করবে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস অফ লিভার, তারপর নেফ্রোটিক সিনড্রোম, না ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, সিকেডি সিকেডি, প্রোটিন ইউরিয়া, এটা কি সোডিয়াম ইউরিয়া হইতেছে, তাহলে এই এই এটা হলো কজ। এরপর হচ্ছে কি, এবারে হচ্ছে ট্রিটমেন্ট কি দিবি, ক্লিনিক্যাল ফিচার কি থাকবে বুঝবে না, এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, নয়সিয়া, ভমিটিং, লেথার্জি থাকবে, লেথার্জি এবং কনফিউশন কম হয়, ঠিক আছে। তারপর ট্রিটমেন্ট কি কি দিবি, এটা হচ্ছে যদি হাইপোনাট্রিমিয়া উইথ হাইপোভলিউমিয়া, তাহলে হচ্ছে যে প্রাইমারি কজ ট্রিটমেন্ট দিবি, ভমিটিং হয়েছে সোডিয়াম বাইরে থেকে দিলি, কলারে স্যালাইন অথবা সোডিয়ামযুক্ত যে কোনো সলিউশন দিয়ে দিলি, তারপর হচ্ছে কি ইলেকট্রোলাইট বাইরে থেকে দিলি, ঠিক আছে, সল্ট ইনটেক করালি, বাস শেষ। কিন্তু এবারে যদি হাইপোনাট্রিমিয়া উইথ নর্মাল ইসিএফ ভলিউম, এই যে এটা এই 2 নাম্বারটা ইউভলিউমিক যদি হয়, তখন কি করবি, তখন হচ্ছে তোর ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ দ্য নর্মাল স্যালাইন দিবি, ঠিক আছে। এখানে হচ্ছে কি করতে হবে, রেস্ট্রিকশন, ওয়াটার ইনটেক রেস্ট্রিকশন করতে হবে, ঠিক আছে। 100 ml থেকে 500 ml পার ডে ওয়াটার ইনটেক রেস্ট্রিকশন করতে হবে। আর হচ্ছে তোর ইন্ট্রাভেনাস সোডিয়াম দিতে হবে, ইন্ট্রাভেনাস নর্মাল স্যালাইন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়ে কারেকশন করতে হবে, 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়ে কারেকশন করতে হবে, ঠিক আছে। আর যদি অ্যাকিউট অনসেট অফ সাইন সিমটম হয় সেক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে কারেকশন করতে হবে, ঠিক আছে। এটাই। আর এসআইএডিএস থাকলে ফ্লুইড দিবি, সাথে ফ্লুইড রেস্ট্রিকশন করবি, সাথে হচ্ছে ইন্ট্রাভেনাস কনিভেপ্টান, ইন্টারভেনাস কনিভেপ্টান, এটা ড্রাগস। ইন্টারভেনাস কনিভেপ্টান, এটা ড্রাগস। তাহলে মাইল্ডে কি করবি, মাইল্ড হাইপোনাট্রিমিয়াতে কি করবি, মাইল্ড ওটা কারেকশন করব, যদি প্রথমে হচ্ছে দিবি ওয়াটার রেস্ট্রিকশন দিবি না, মাইল্ডে হাইপোনাট্রিমিয়া উইথ নরমাল এসিএফ ভলিউম। হাইপোনাট্রিমিয়া যদি প্রথমটা হলো হাইপোভলিউমিক, এটা হলো প্রাইমারি কজটা কারেকশন করবি, তারপর হচ্ছে ওই যে সোডিয়াম সল্ট খাওয়াবি, তারপর হচ্ছে ই করলি, তারপর হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড ইনফিউশন করবি। এরপর হচ্ছে কি হাইপোনাট্রিমিয়া উইথ নর্মাল ইসিএফ ভলিউম, ইসিএফ ভলিউম ঠিক আছে বাট হাইপোনাট্রিমিয়া হয়েছে, তখন পানি আছে কিন্তু সোডিয়াম নয় এটার ভিতরে, তখন কি করতে হবে, পানি তো বেশি খাওয়ানো যাবে না, তাহলে ইউভলিউমিক যেটা, তাহলে তো পানি দেওয়া যাবে না, তাহলে দিতে হবে কি শুধু সোডিয়াম দিতে হবে আমার, এই জন্য ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে আমার। ওয়াটার রেস্ট্রিকশন 500 থেকে 1000 ml বেশি ওয়াটার খেতে পারবে না সেদিন। আর সাথে তারা কি দিতে হবে, মাইল্ড হলে তারা দিতে হবে কি 0.9% সোডিয়াম ক্লোরাইড, যদি অ্যাকিউট হয় সিভিয়ার হয় সেক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেবো। আর যদি এসআইএডিএস মানে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরিয়া সিক্রেশন থাকে তাহলে ওই ফ্লুইড রেস্ট্রিকশন সাথে কি দিতে হবে, ইন্টারভেনাস কনিভেপ্টান দিতে হবে। কনিভেপ্টান, আর যদি ইসিএফ ভলিউম বাড়া থাকে সাথে হাইপোনাট্রিমিয়া থাকে, এর 2 নাম্বার হল হাইপোনাট্রিমিয়া উইথ নর্মাল ইসিএফ ভলিউম, এটা 3 নাম্বার হল হাইপোনাট্রিমিয়া উইথ ইনক্রিজড ইসিএফ ভলিউম। ইসিএফ ভলিউম যদি বেশি থাকে, ঠিক আছে, তাহলে মাইল্ড কেসের ক্ষেত্রে কি করবি, ওয়াটার রেস্ট্রিকশন করা লাগবে অবশ্যই। তারপর হচ্ছে
ওই যে আন্ডারলাইন ডিজিজ ওয়াটার রেস্ট্রিকশন করবি, তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইন ডিসঅর্ডার। আর সিভিয়ার কেসের ক্ষেত্রে কী করবি, ওয়াটার রেস্ট্রিকশন সাথে ইনফিউশন করবি হচ্ছে তোর ওই 3% হাইপারটোনিক স্যালাইন সাথে ওই তার মানে আলটিমেটলি কী করতে হবে, মাইল্ড কেসের ক্ষেত্রে তোর 30 থেকে 135 যদি থাকে, এটা হলো মাইল্ড, সেক্ষেত্রে তোর সিমটম তেমন কিছুই থাকে না, সেটা ওরাল সল্ট দিয়ে যদি তোর কোনো কারণে ধরা পড়ে, সেক্ষেত্রে তুই শুধুমাত্র মুখে যে ওরাল যে সল্ট আছে ওই সল্ট দিয়ে খাওয়াইলেই তোর ঠিক হয়ে যাবে। কিন্তু মডারেট কেস যদি থাকে, সেক্ষেত্রে 0.9% সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। আর যদি সিভিয়ার কেস থাকে 124-এর নিচে নেমে যায়, এটা মেনলি মনে রাখবে, এই জিনিসটা ভাইবাতে ধরলে ঠিক এটাই করবি। তাইলে 124-এর নিচে নেমে গেলে 0.3% সোডিয়াম, ভাইবাতে না শুধু ওই ট্রিটমেন্টও এটা লিখে দিবি, ট্রিটমেন্টও এই জিনিসটা লিখে দিবি, শুধু ভাইবাতে না, একবারে সুন্দরভাবে এটাই লিখে দিবি, আর কিচ্ছু দরকার নেই। মাইল্ড মডারেট সিভিয়ার। মাইল্ড হলে কী করবি, ওরাল টেবিল সল্ট খাওয়াবি, আর মডারেট হলে কী করবি 0.9% সোডিয়াম। তাহলে মাইল্ড কখন হয়, 130 থেকে 135-এর ভিতরে থাকলে মাইল্ড, তাহলে 125 থেকে 130-এর ভিতরে থাকলে মডারেট, আর 124-এর নিচে নামলে সেটারে সিভিয়ার বলা হয়। ঠিক আছে, সিভিয়ারের ক্ষেত্রে শুধুমাত্র 3% সোডিয়াম হাইপারটোনিক সলিউশন। ইন্টারভেনাস কনভেক্টমেটিক, এটা হলো এসআইডিএস যদি থাকে, ওয়াটার রেস্ট্রিকশন প্লাস ইন্টারভেনাস কনভেক্টম। এই জায়গায় খালি লিখবি মডারেটের ক্ষেত্রে সাথে ওয়াটার রেস্ট্রিকশনটা লিখে দিবি, ওয়াটার রেস্ট্রিকশন প্লাস 0.9% সোডিয়াম ক্লোরাইড। সিভিয়ারের ক্ষেত্রে ওয়াটার রেস্ট্রিকশন 3% সোডিয়াম ক্লোরাইড, শেষ। এরকম লিখলে হবে। ঠিক আছে, দেখে রইল হাইপোনাট্রিমিয়া গেল, এরপর হচ্ছে হাইপারনেট্রিমিয়া। হাইপারনেট্রিমিয়া তুই কীভাবে ট্রিটমেন্ট সামনে আছে স্যার, তাহলে এই হয় হাইপারনেট্রিমিয়া। তাহলে হাইপারনেট্রিমিয়ার কজ কি? হাইপারনেট্রিমিয়ার কজ আসে না, হাইপারনেট্রিমিয়ার ট্রিটমেন্টটা দেখ, এই জিনিসটা দেখ, এই জিনিসটা দেখ, এনে দেখ হাইপারনেট্রিমিয়া ডেমিল আছে 71 পেজে। এটা দেখ, একজন 50 বছরের লোক, মানে ওম্যান, সে অ্যাডমিটেড হয়েছে, সোডিয়াম লেভেল 109, তার মানে এটাকে সিভিয়ার, তার ওয়েট হচ্ছে 60 কেজি, তাইলে তারে কীভাবে ম্যানেজ করবি? মানে আমি তো জানি তারা এখন 3% সোডিয়াম ক্লোরাইড দেওয়া লাগবে, তাই না? তাহলে এখন কতটুকু 3% সোডিয়াম ক্লোরাইড তারা আমি দিই? 3% সোডিয়াম ক্লোরাইড। এখন এটা একটা সূত্র আছে, আইভি কারেকশনের হচ্ছে একটা সূত্র আছে, ইমিডিয়েট আইভি কারেকশন একটা সূত্র আছে, যেটা কি একটা হলো এক্সপেক্টেড সোডিয়াম কারেকশন ইন আইভি রুট, একটা হলো কি টোটাল সোডিয়াম ডেফিসিট কত আছে এটা আমার বাই করতে হবে আগে। তাহলে আমার টোটাল সোডিয়াম ডেফিসিট কতটুকু আছে, একটা হলো 0.6, এটা হলো কনস্ট্যান্ট, একটা যে কোনো কনস্ট্যান্ট ধ্রুবক মান থাকে না, এগুলো ধ্রুবক মান কনস্ট্যান্ট। আর ওয়েট ইন কেজি হচ্ছে তার ওয়েট 60 কেজি। আর হলো ডিজায়ার্ড সোডিয়াম, মানে কতটুকু সোডিয়াম আমার ডিজায়ার্ড করতেছে, ডিজায়ার্ড মানে 126, ওই যে আপ টু 126 ডিজায়ার্ড সোডিয়াম। 126-এর নিচে নামলে তখন আমি এইভাবে এই সূত্র ধরে আমি এই করবো। তাহলে ডিজায়ার্ড সোডিয়াম কত আমার 126, আর এখন আমার আছে কত 109, তাইলে আমার এটা গুণ করলে দাঁড়াইলো 612 মিলিমোল সোডিয়াম আমার দেওয়া লাগবে। ঠিক আছে, তাইলে প্রতি ঘন্টায় 10 মিলিমোলের বেশি কারেকশন করা যাবে না। ঠিক আছে, প্রতি ঘন্টায় 10 মিলিমোলের বেশি কারেকশন করা যাবে না সোডিয়াম, প্রতি ঘন্টায় 10 মিলিমোলের বেশি কারেকশন করা যাবে না। তাইলে এই 612 মিলিমোল সোডিয়াম আমার কারেকশন করা লাগবে, তাইলে আমার কত ঘন্টা লাগবে? 10 মিলিমোল তো করা যাবে না, 6 ঘন্টা, তাহলে এই আর কি, তাহলে আমার এতটুক সোডিয়াম কারেকশন করা লাগবে, 600 মিলিমোল সোডিয়াম আমার কারেকশন করা লাগবে, 60 ঘন্টা লাগবে। ঠিক আছে, এই 600 মিলিমোল সোডিয়াম আমার কারেকশন করা লাগবে। তাহলে এই জিনিসটা আসে যে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া নিয়ে আসলে তখন আমার এই সূত্র ধরে করতে হবে, 0.6 ইন্টু ওয়েট ইন কেজি ডিজায়ার্ড সোডিয়াম। ডিজায়ার্ড মানে ওই যে লাস্ট, মানে সিভিয়ার লেভেলের লাস্ট যেটা নিয়ে আমি মডারেটে নিয়ে যাবো, মডারেটে নিয়ে তখন আমি আবার অন্যভাবে কাটবো। ঠিক আছে, ডিজায়ার্ড সোডিয়াম কত 126,
তখন আমার আছে কত 109, তখন এটা বিয়োগ করে যত আসে অতটুকু আমার সোডিয়াম আগে কারেকশন করতে হবে, ঠিক আছে? এবার বলছি সোডিয়াম কারেকশনটা। এই সিভিয়ার হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে এটা এই দেখেন লেখছে কি ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, মানে হাইপোনাট্রিমিয়াটা জাস্ট কী কারণে হলো সেটা তো আমরা আগে মানে ট্রিটমেন্ট করতেই হবে, সাথে সল্ট ইনটেকও থাকবে। তারপর হচ্ছে তোর কি থাকবে, এনে দিবি হচ্ছে কি নিউরোলজিক্যাল সাইন দিলে, মানে নিউরোলজিক্যাল সাইন যদি ডেভেলপ করে ফেলে সিভিয়ার হাইপোনাট্রিমিয়াতে তখন দিবি কি 3% সোডিয়াম ক্লোরাইড, আর যদি নিউরোলজিক্যাল সাইন না থাকে তাহলে দিবি 0.9% সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এই দেখ কারেকশন 10 মিলিমোলের বেশি কারেকশন করতে পারবি না, 10 মিলিমোল পার লিটার। পার লিটার পার ডে। বুঝছিস? তাহলে এবার সিভিয়ার হাইপোনাট্রিমিয়া নিয়ে যদি আসে তাহলে এই সূত্র দিয়ে তোর করতে হবে এটাই। আর হাইপারনাট্রিমিয়া জিনিসটা কি, হাইপারনাট্রিমিয়া আসে না 150 এর যদি সোডিয়াম হয়, ঠিক আছে? তাইলে এই হতে পারে হাইপারনাট্রিমিয়া হতে পারে। হাইপারনাট্রিমিয়া জিনিসটা তোর আসে না। এই হাইপারনাট্রিমিয়াতে হচ্ছে 5% ডি অথবা 0.45% সোডিয়াম, যেটা বেবি স্যালাইন 0.45% সোডিয়াম ক্লোরাইড আছে, ওইটা দিয়ে কারেকশন করে, ঠিক আছে? বেবি স্যালাইন যেটা আছে। এবার হচ্ছে হাইপোক্যালিমিয়া, এটা ট্রিটমেন্টও ঠিক মতো দেয় না, কারণ এই জিনিসটা তো ইম্পর্টেন্ট। তুই খালি মনে রাখ যেটা 5% ডিএ আর হচ্ছে কি 0.45% যেটা বেবি স্যালাইন 0.45% সোডিয়াম ক্লোরাইড, ওটা দিয়ে কারেকশন করা হয় হাইপোনাট্রিমিয়াটা, ঠিক আছে? এরপর হচ্ছে হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া যদি 3.5 থেকে 5 না আমার পটাশিয়াম লেভেল, তাহলে 3.5 এর নিচে নামলেই আমার হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। এরপর হচ্ছে হাইপোক্যালিমিয়ার কজ কি আছে, ডায়রিয়া, ভমিটিং, ওই নেজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, রেনাল লস, ওই যে ডায়াবেটিক থেরাপি যদি তুই ডায়াবেটিক থেরাপি দিস, তারপর হচ্ছে কুশিং সিনড্রোম, তারপর হচ্ছে যে কোনো রেনাল ডিজিজ হতে পারে, তারপর হচ্ছে কি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? আর হচ্ছে কি যদি তুই পটাশিয়াম ফ্রি আইভি ফ্লুইড দিস, রিডিউসড ইনটেক, ডায়েটারি পটাশিয়াম ইনটেক যদি কমে যায় অথবা পটাশিয়াম ফ্রি ফ্লুইড দিস, সেক্ষেত্রে এই হাইপোক্যালিমিয়াটা হবে। এটা হলো কজ। তাহলে ওই ডায়রিয়া, ভমিটিং, নেজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, তারপর রেনাল লেগে আছে ডায়াবেটিক থেরাপি, তারপর হচ্ছে কুশিং সিনড্রোম, কনস ডিজিজ, কুশিং সিনড্রোম, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এগুলোই হবে। রেনাল যে ইস্যু হতে পারে, তারপর অ্যালকালোসিস, ইনসুলিন থেরাপি দিলে কিন্তু হাইপোনাট্রিমিয়া হয়, হাইপোক্যালিমিয়া হয়, কারণ ইনসুলিনটা পটাশিয়ামটাকে সেলের ভিতরে নিয়ে যায়। হাইপারক্যালিমিয়ার প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন থেরাপি, ঠিক আছে? ইনসুলিনটা পটাশিয়ামটাকে সেলের ভিতরে নিয়ে যায়, এই জন্য যারা ইনসুলিন ইউজ করে তাদের হাইপোক্যালিমিয়া হতে পারে, ঠিক আছে? তাহলে হাইপোক্যালিমিয়ার ক্লিনিক্যাল ফিচারটা কি থাকে, এখানে মাসকুলার উইকনেস হয়, ঠিক আছে? মাসকুলার উইকনেস হয়, তারপর হচ্ছে কি টায়ার্ডনেস থাকে, ফ্যাটিক, ঠিক আছে? তারপর হচ্ছে কি অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কারণ এই পটাশিয়ামটা হচ্ছে তোর এই বাওয়ালের ইটা মেনটেন করে, বাওয়ালের যে পেরিস্টালসিস আছে এটা মেনটেন করে পটাশিয়াম কমে গেলে পেরিস্টালসিসটা ঠিকমতো মেনটেন হবে, তখন প্যারালাইটিক আইলিয়াস হয়ে যাবে, মানে বাওয়ালগুলা মুভ করবে না, তখন পেট অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাবে, ঠিক আছে? বাওয়ালগুলা ডিস্টেন্ডেড হয়ে যাবে, বুঝছিস? বাওয়ালগুলা ডিস্টেন্ডেড হয়ে যাবে, পেট ফুলে যাবে। তাহলে কি হবে, মাসকুলার উইকনেস হবে, ঠিক আছে? টায়ার্ডনেস লাগবে, ফ্যাটিক লাগবে, লেথার্জিক, ঠিক আছে? মাইলজিয়া, মাসেল হালকা কি হবে। আর ইনভেস্টিগেশন তো ইলেকট্রোলাইট, বাইকার্বনেট, এগুলোই। ট্রিটমেন্ট কি দিবি, কারেকশন করবে হাইপোক্যালিমিয়া। যদি মাইল্ড হাইপোক্যালিমিয়া হয় তাহলে কি দিবি, পটাশিয়াম 3.5 থেকে 5, তাহলে পটাশিয়াম কন্টেনিং ডায়েট দিতে হবে, যেমন ফ্রুট জুস, পটাশিয়াম কন্টেনিংটা যদি মাইল্ড ক্ষেত্রে হয়। মাইল্ডে হচ্ছে কি 3 থেকে 3.5, এর ভিতরে হলো মাইল্ডে কি দিবি, শুধু ওই ফ্রুট পটাশিয়াম কন্টেনিং ডায়েট দিলে হবে। আর যদি মডারেট থাকে 3 থেকে 2.5 থাকে, তাইলে কি দিবি,
ওরাল পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে, যে কেটি সিরাপ যেটা, ওরাল পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। কেটি সিরাপ, ও তোমার সেই কেটি সিরাপ। আর যদি সিভিয়ার হাইপোক্যালেমিয়া হয়, মানে আড়াইয়ের নিচে থাকে, তাহলে কি করতে হবে, ওই যে ইন্ট্রাভেনাস পটাশিয়াম দিতে হবে, ঠিক আছে, ডাইলুট করে দিতে হবে, নর্মাল স্যালাইনের ভিতরে ইন্ট্রাভেনাস পটাশিয়াম ডাইলুট করে দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রেও 10 মিলিমোল পার আওয়ারের বেশি কারেকশন করতে পারবি না, ঠিক আছে। তাহলে কার্ডিয়াল লাগে না, এখানে এক অ্যাম্পোলে কত থাকে, এক অ্যাম্পোলে 20 মিলিমোল পটাশিয়াম থাকে, তাইলে এক অ্যাম্পোল 1 ঘন্টায় আধা অ্যাম্পোলের বেশি দিতে পারবি না, আধা অ্যাম্পোলের বেশি কারেকশন দিতে পারবি না পটাশিয়াম, এটাই। আর 1 লিটারে সর্বোচ্চ 4টা, মানে 2 অ্যাম্পোল মিশাইতে পারবি 1 লিটারে। 1 লিটার নর্মাল স্যালাইনে সর্বোচ্চ 2 অ্যাম্পোল মিশাইতে পারবি পটাশিয়াম, মানে যেটা আইবিতে পাওয়া যায় ইন্ট্রাভেনাস পটাশিয়াম, সর্বোচ্চ 2 অ্যাম্পোল মিশাইতে পারবি, এর বেশি মিশাইতে পারবি না। কনসেন্ট্রেট যতটুকু, তখন আরেক লিটার দিতে হবে তখন। আর 10 মিলিমোল পার আওয়ারের বেশি তুই কারেকশন করতে পারবি, ঠিক আছে। এইটাই কত সুন্দর ট্রিটমেন্ট। আর হচ্ছে কি হাইপোক্যালেমিয়াতে ইসিজিতে কি চেঞ্জ হয়, এই জিনিসটা ভাইবা ধরে। ইসিজিতে হচ্ছে কি হয়, টি ওয়েভটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, আর হাইপারক্যালেমিয়া টি ওয়েভ হয়ে যায় টল, ঠিক আছে। আর এখানে টি ওয়েভ হয়ে যায় ফ্ল্যাটেন্ড হয়ে যায়, এসটি ডিপ্রেশন হয়। পটাশিয়ামটাই টি ওয়েভটারে মেনটেন করে, বুঝছিস, এই পটাশিয়ামটাই টি ওয়েভটারে মেনটেন করে। তাহলে টি ওয়েভ ফ্ল্যাটেন্ড হয়ে যাবে আর এসটি ডিপ্রেশন হবে, ঠিক আছে। তাহলে এটা কি করবি, মাইল্ড হলে ফ্রুট জুস যেগুলো খাবি, মডারেট হলে সিরাপ, আর হচ্ছে সিভিয়ার হইলে ইন্ট্রাভেনাস পটাশিয়াম দিবি, এটা হচ্ছে 10 মিলিমোলের পারের বেশি আওয়ারে দিতে পারবি না। আর এটা হচ্ছে তোর 1 অ্যাম্পোলে থাকে 20 মিলিমোল, তাইলে 1 লিটার নর্মাল স্যালাইনে 2 অ্যাম্পোলের বেশি ইউজ করতে পারবি না। এরপরে হচ্ছে হাইপারক্যালেমিয়া। ফ্ল্যাট এন্ড টি ওয়েভ তো ফ্ল্যাট হবে না, টি ওয়েভ উঁচু হয়ে গেছে। হ্যাঁ, উঁচা হয়, আরো উঁচাটা কমে গেছে আর কি, কতটুকু উঁচা আর কত থেকে উঁচু কমে গেছে, টি ওয়েভটা ডিপ্রেশন হয়ে যাবে, এই জন্য এসটি ডিপ্রেশন হয়। এসটি আর ডিপ্রেশন, এসটি তো নিচে নেমে গেছে, এই যে এসটি নিচে নেমে গেছে, তার মানে কি টি ওয়েভ নিচে নেমে গেছে, ফ্ল্যাটেন্ড হয়ে গেছে, এই জন্য। তাহলে হাইপোক্যালেমিয়া গেল, হাইপোনাট্রিমিয়া গেল, এবার হচ্ছে হাইপারক্যালেমিয়া। তাহলে হাইপারক্যালেমিয়ার কি কি কজ আছে? হাইপারক্যালেমিয়াতে কি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হাইপারক্যালেমিয়া যদি বেশি হয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ঠিক আছে। হাইপারক্যালেমিয়ার কি কি কজ আছে? রেনাল ফেলিউর, যে কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কজ রেনাল ফেলিউর আছেই, মাস্ট। রেনাল ফেলিউরের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হয়। তারপর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তারপর ড্রাগ, যেমন পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক যদি দেয়, সেক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হতে পারে, ঠিক আছে। এসি ইনহিবিটর, এনএসএইচ, বিটা ব্লকার, স্পাইরোলেকট্রিন, পটাশিয়াম স্পেয়ারিং, তাই না? স্পেয়ারিং ডায়োরেটিক্স। তারপর ডিহাইড্রেশন কারণ হতে পারে, ঠিক আছে, সিভিয়ার ডিহাইড্রেশন। সফট টিস্যু ড্যামেজ, কারণ পটাশিয়ামটা কিসে থাকে, টিস্যুতে থাকে, ঠিক আছে, পটাশিয়ামটা টিস্যুতেই থাকে প্রিজার্ভ, তখন যদি টিস্যু ড্যামেজ হয়ে গেলে পটাশিয়ামটা ব্লাডে এসে পড়বে। যে কোনো ইনজুরি, আরটিএ ক্রাশ, ইনসুলিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে, ইনসুলিনটাই মেনলি পটাশিয়ামটাকে সেলের ভিতরে ঢুকায়। তাইলে এখানে আমার থেরাপিটা, এখানে ক্লিনিক্যাল ফিচার কী কী পাবি, এখানেও মাসেল উইকনেস, হাইপোক্যালেমিয়াতেও মাসেল উইকনেস হয়, হাইপারক্যালেমিয়াতেও মাসেল উইকনেস হয়, ঠিক আছে। এখানে ব্র্যাডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এটা হচ্ছে এই হয়। তাহলে এখানে মাসেল উইকনেস হবে, কনফিউশন হবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে। আর আগেরটা কি ছিল, মাসকুলার উইকনেস? আর ওই যে উইকনেস এগুলোই ছিল, অ্যারিথমিয়া ছিল, টায়ার্ডনেস, ফ্যাটিগ, মায়ালজিয়া, এগুলো আগেরটা। আর এটা হচ্ছে কি, এটাও মাসকুলার উইকনেস, কিন্তু এটা হলো ওইটার সাথে বেশি মাসকুলার উইকনেস, ঠিক আছে। মেন্টাল কনফিউশন থাকবে, ব্র্যাডিকার্ডিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট। আর আগেরটা কি টাইগার্ডি ছিল নাকি? আগেরটা টাইগার্ডিয়া ছিল না,
এখানেও অ্যারিথমিয়া থাকবে, বাট এটার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হবে না, ঠিক আছে? তাইলে এটা ট্রিটমেন্ট কি দিবি? ট্রিটমেন্ট হচ্ছে স্টাবিলাইজেশন অফ দ্য সেল মেমব্রেন পটেনশিয়াল। এখানে হচ্ছে কি দিবি? আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিবি। এখানে হচ্ছে স্টাবিলাইজেশন অফ দ্য সেল মেমব্রেন পটেনশিয়াল, মানে সেল মেমব্রেন যে পটেনশিয়াল আছে ওটা হচ্ছে তোর স্টাবিলাইজ করতে হবে আগে, মেমব্রেন পটেনশিয়াল। কি ট্রিটমেন্ট? হ্যাঁ, তাহলে এটা কি দিয়ে স্টাবিলাইজ করতে হবে? এটা হচ্ছে 10 আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। 10 ml of 10% আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট ভেরি স্লোলি ওভার 10 to 20%। সাথে কি দিতে হবে? পটাশিয়ামটা শিফট করার জন্য প্রথম হচ্ছে তোর সেল মেমব্রেনটা স্টাবিলাইজ করতে হবে। স্টাবিলাইজ কি দিয়ে করতে হবে? ওই যে অ্যাকশন পটেনশিয়ালটা ঠিক করতে হবে, স্টাবিলাইজ করতে হবে। তখন কি করতে হবে? এনে যে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিবি। সেল মেমব্রেন পটেনশিয়ালটা ঠিক করার জন্য আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, ঠিক আছে? আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। তারপর কি দিব? তারপর হচ্ছে তোর শিফটিং পটাশিয়ামটা এবার সেলে শিফট করতে হবে। সেলে শিফট কীভাবে করবো? এটা হচ্ছে তোর দুইভাবে করা যায়। একটা হচ্ছে ইনসুলিন, আর একটা হচ্ছে কি ইনহেলড বিটা 2 অ্যাগনিস্ট। নেবুলাইজেশনের মাধ্যমে সালবিউটামল যেটা আছে, সালবিউটামল ইনহেলেশন করাইলেও এই পটাশিয়ামটা সেলের ভিতরে ঢুকে। সালবিউটামলটাও পটাশিয়ামটাকে সেলের ভিতরে নিয়ে যায়। আর এটা হচ্ছে কি ইনসুলিন 50 ml of 50% গ্লুকোজ উইথ, এটা হচ্ছে 5 ইন্টারন্যাশনাল ইউনিট ইনসুলিন, ঠিক আছে? এই দুটো দিয়ে এটা ইনজেকশন করতে হবে, ঠিক আছে? তাহলে 50 ml of 50% গ্লুকোজ উইথ 5, আর বাংলাদেশে কি দেয় 100 ml of 25% গ্লুকোজ, সাথে ইনসুলিন আর দেয় হচ্ছে তোর ইনসুলিন দেবে 10 ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে তুই বই যেটা আছে এরকম 50 ml of 50% গ্লুকোজ, সাথে দিবে কি 5 ইন্টারন্যাশনাল ইউনিট অফ ইনসুলিন। এই দুইটা দিয়ে 50 ml of 50% গ্লুকোজ, সাথে দিবে 5 ইন্টারন্যাশনাল ইউনিট অফ ইনসুলিন। আর পটাশিয়ামটা বডির বাইরে নিয়ে যায় কে? যেটা হচ্ছে ডায়োরেটিক্স, ফ্রুসিমাইড, ওই যে স্পাইরুলেট, থায়াজাইড ডায়োরেটিক্স, এগুলো। স্পাইরুলেক্টন তো পটাশিয়াম স্পেয়ারিং, স্পেয়ারিং। এটা দেওয়া যাবে না। না না, দিতে হবে পটাশিয়াম যেটা লুজ করে, সেটা হচ্ছে কি থায়াজাইড ডায়োরেটিক্স, ফ্রুসিমাইড, ঠিক আছে? এইটাই হচ্ছে তো এটা ট্রিটমেন্ট। আর এখানে টল টিউব হয়, টল টিউব আর কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যায়। এই যে টল টিউব, এই দেখ এবার টিউব দেখছিস, বিশাল বড় টিউব, এই যে এটা টিউব, এই যে এটা টিউব, টল টিউব, আর ওখানে ফ্ল্যাটেন টিউব।